কবিতা সোনার তরী 2014 সালে এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাসের অন্তর্ভুক্ত করেছেন। এছাড়াও বাংলা সাহিত্যে অনার্সের পাঠ্য রয়েছে সোনার তরী কবিতাটি। যারা এই কবিতাটি দেখবেন অবশ্যই উপকৃত হবেন। আমি এই সোনার তরী কবিতাটি সহজ ভাষায় বর্ণনা করব ইনশাল্লাহ। এসো আমরা এই সোনার তরী কবিতাটির টুকিটাকি বিষয় জেনে নিই। সবাই একটু দেখি এই তথ্যগুলো, বিশেষ করে অ্যাডমিশন পরীক্ষার জন্য এই তথ্যগুলো পরীক্ষায় আসে। এই সোনার তরী কবিতাটি আসলে যদি আমরা না পড়ি তাহলে বাংলা সাহিত্যে অপূর্ণতাই থেকে যায়, অতৃপ্তি থেকে যায়। এখন আমরা আলোচনা করব যে সোনার তরী কবিতাটির মূল ভাব। সোনার তরী কবিতাটি একটি রূপক কবিতা। সোনার তরী কবিতাটি আক্ষরিক অর্থে সোনা দ্বারা তৈরি এমন নৌকা। অন্যদিকে সোনা যেমন মহামূল্যবান, ঠিক তেমনি তরী বা নৌকাকে মূল্যবান কিছুর সাথে তুলনা করা হয়েছে। ভাবার্থ হচ্ছে সোনার তৈরি বলতে মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে। এই কবিতার সাধারণ অর্থ হচ্ছে একজন কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করেছেন। এখন সেই ফসল নিয়ে একটি নদীর তীরে মাঝির অপেক্ষা করছে। মাঝি চলে আসলে কৃষক তার ফসলগুলো নৌকায় তুলে দেয়। তারপর নিজে যখন নৌকায় উঠতে চাইলেন তখন বিন্দুমাত্র জায়গা নেই এই নৌকার ওঠার। এখানে কৃষক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ফসল বলতে কবি এখানে সারা জীবন ধরে যে গল্প, কবিতা, উপন্যাস লিখেছেন তা বোঝানো হয়েছে। কবি জীবনের শেষ প্রান্তে সময় এসে যখন বুঝতে পেরেছেন যে তার জীবনের সময় শেষ হয়ে এসেছে, যে কোনো সময় তিনি পরপারে চলে যেতে পারেন, তখন তিনি ভাবতে শুরু করলেন, আমি তো চলে যাব, কিন্তু আমি তো এতদিন ধরে যে সাহিত্য রচনা করেছি তা বেঁচে থাকবে তো? আমার এই সাহিত্যকর্ম সময়ের সাথে হারিয়ে যাবে না তো? তার সাহিত্যকর্ম যেন বেঁচে থাকে এবং তিনিও যেন মৃত্যুর পরও পাঠকের মনে বেঁচে থাকতে পারেন। এখন আমরা কবিতার লাইন ব্যাখ্যা করব। যদি প্রতিটি শব্দ এবং লাইনের ব্যাখ্যা না জানি তাহলে আমরা অ্যাডমিশন পরীক্ষায় বা সৃজনশীল প্রশ্ন লিখতে পারবো না। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এই যে গগন, গগন মানে আকাশ, আর গরজে মানে গর্জন করছি, গগনে মানে আকাশ। এখানে ভাবার্থে এই গগন বলতে আমাদের জীবনকে বোঝানো হয়েছে। মেঘ, এই মেঘ মানে বিপদের সংকেত, আমাদের জীবনে বিপদের সংকেত। ঘন বর্ষা, বর্ষাকাল চলে এসেছে, অর্থাৎ কুলে একা বসে আছি নাহি ভরসা। আক্ষরিক অর্থ হচ্ছে কৃষক বসে আছেন, ভরসা পাচ্ছেন না। লেখক জীবনে শেষ প্রান্তে চলে এসেছেন কিন্তু তিনি ভরসা পাচ্ছেন না, যে কোনো সময় পরপারে চলে যেতে পারেন। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। রাশি রাশি প্রচুর, অনেক, ভাড়া ভাড়া মানে ধানের আটি বেঁধে বসে আছে। ধান কাটা হলো সারা, এই সারা মানে শেষ। এখানে ভাবার্থ হচ্ছে লেখক তিনি যে কবিতা, নাটক, উপন্যাস সব তার যে কর্ম তিনি যে লিখেছেন তার লেখা প্রায় শেষ, জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন। তিনি যে কোনো সময়ে পরপারে চলে যেতে পারেন, তাই তিনি ভরসা পাচ্ছেন না। ভরা নদী ক্ষুরধারা খরপরসা। নদীর এই ক্ষুরধারা, নদীর স্রোত অর্থাৎ ক্ষুরের সঙ্গে তুলনা করা হয়েছে খরপরসা, সময় এত দ্রুত বেয়ে চলা দেখে কবি ভীত হয়েছেন। তে কাটিতে ধান এলো পরশা। এখন কবি জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন, অর্থাৎ গল্প, কবিতা, নাটক
লিখতে লিখতে জীবনের শেষ প্রান্তে চলে এসেছে। তিনি যে কোনো সময় পরপারে চলে যেতে পারেন, তাই তিনি ভরসা পাচ্ছেন না। এই কয় লাইনের আমরা এখন মূল ভাবটা একটু জেনে নিই। আক্ষরিক অর্থ হচ্ছে, বর্ষাকালে আকাশে মেঘ গর্জন করছে, একজন কৃষক কুলে বসে আছেন প্রচুর ফসল নিয়ে, মাঝি আসবে কিনা। বর্ষাকালে আকাশে মেঘ গর্জন করছে, একজন কৃষক কুলে একা বসে আছেন ফসল নিয়ে, কিন্তু তিনি ভরসা পাচ্ছেন না মাঝি আসবে কিনা, কিংবা তার ফসলগুলো নিয়ে নৌকায় তুলে দিতে পারবেন কিনা। ভাবার্থ হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন ধরে অনেক কিছু লিখে গেছেন, গল্প, কবিতা, নাটক, উপন্যাস। এখন তার জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন। তিনি এখন অনুভব করছেন যে তিনি যে কষ্ট করে সাহিত্য রচনা করলেন, তিনি কি সেগুলো সংরক্ষণ করতে পারবেন। তিনি চান এগুলো যেন সময়ের সাথে হারিয়ে না যায়। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এই একখানি মানে তিনি চিন্তার জগতে একা। ছোট ক্ষেত মানে এই পৃথিবীকে বোঝানো হয়েছে, মানে আমি একলা, তিনি একাকিত্ব অনুভব করছে। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এখানে প্রতিকূল সময় বা সময়ের প্রতীক সময়কে বোঝানো হয়েছে। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। এই পরকাল মানে নদীর ওপার। ভাবার্থ হচ্ছে পরকাল। তরু ছায়া মসি মাখা, গাছে ছায়ার মতো কালো, গ্রামখানি মেঘে ঢাকা। মানে পরকালের জীবন, প্রভাত বেলা, মানে পরকালের জীবন যে শুরু গাছের ছায়ার মতো তিনি অনুভব করেছেন। এপারেতে ছোট ক্ষেত আমি একলা। এপারেতে মানে ইহুকাল। এই ইহুকালে তিনি একলা অনুভব করছেন। পৃথিবীতে সবাই একাই আসে, আবার একাই চলে যায়। সময়ের দ্রুতগামিতার কবিকে চিন্তিত করে ফেলেছেন যে সময়ের অতল গহ্বরে তিনি যে সাহিত্য রচনা করেছেন সেগুলো হারিয়ে যাবে কিনা। তিনি আসেন হয়তোবা মৃত্যুর পরের জীবনটা গাছের ছায়া ও মেঘে ঢাকার মতো সুন্দর। তিনি নিজেকে এই পৃথিবীতে চিন্তার জগতে একাকিত্ব অনুভব করেছে। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। এই কবি একাকিত্ব অনুভব করছে, এমন সময় গান গেয়ে মাঝি নৌকা নিয়ে চলে আসছে। গান গেয়ে তরিবে কে আসে পারে, এই পারে মানে কবি যেখানে আসেন দেখে যেন মনে হয় চিনিও হারে। এখানে হচ্ছে মহাকাল, সময়। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলে যায়। আমাদের জীবন যখন ঘনিয়ে আসবে, শেষ হয়ে আসবে, তখন আমরা কি পরকালে চলে যাব। আমাদের আজরাইল ফেরেশতা এসে কিন্তু জান কবজ করে নিয়ে যায়, এটা আমরা চিনি, আমরা জানি। কিন্তু সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চাই, ঢেউগুলো নিরুপায় ভাঙ্গে দুধারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ভরা পালে নৌকার অনুকূলে যে পাল, প্রচুর বাতাস, নৌকার অনুকূলে যে প্রচুর বাতাস, কোনো দিকে নাহি পায়, কোনো দিকে তাকায় না। ঢেউগুলো নিরুপায় হে দুধারকে কি করে ভিজিয়ে দেয়, ভাঙ্গে দুধারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। তো এই যে দ্রুততার সময় চলে যাচ্ছে, সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। দুপুর ব্যাখ্যা, সময় বেয়েই চলেছে, কোনো দিকে তাকায় না। সময় কোনো দিকে তাকায় না, ঢেউয়ের মতো স্মৃতি রেখে যায়, তার গতিতে সময় চলে যায়। মানে কৃষক কবিকে বলছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। মানে কৃষক মাঝিকে বলছেন, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক মানে একবার, ভিড়াও থামাও, কুলেতে এসে একবার নৌকাটি থামাও, যেও যেথা যেতে চাও
যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমারই সোনার ধান কুলেতে এসে। তুমি যেখানে খুশি সেখানে চলে যাও, কোনো আপত্তি নেই, কিন্তু শুধুমাত্র আমার এই সোনার ধান নৌকায় করে তুলে নিয়ে যাও, পার করে দাও, ও পারেতে নিয়ে যাও। ব্যাখ্যা হচ্ছে, কবি মাঝিকে বা সময়কে জিজ্ঞাসা করেছেন যে কোথায় যাওয়া হচ্ছে। তিনি অনুরোধ করেছেন একটি বারের জন্য হলেও নৌকা যেন কুলেতে থামায়, তিনি যেখানে খুশি সেখানেই চলে যাও। কবি মাঝিকে বা সময়কে অনুরোধ করেছেন, তুমি যাকে খুশি তাকেই নিয়ে যাও, কিন্তু শুধু আমার সোনার ধানগুলো, সাহিত্যকর্মগুলো নৌকায় উঠিয়ে নিয়ে যাও। যত চাও তত লাও, তরণী পরে আর আছে আর নাই, দিয়েছি ভরে। কবি মাঝিকে বলছেন, তোমার যত খুশি ফসল নৌকায় তুলে নাও। মাঝি কৃষককে বলছেন আর আছে, কৃষক বলছেন আর নাই, দিয়েছি ভরে। যা ছিল সবই নৌকায় তুলে দিয়েছি। এতকাল নদী কূলে তাহালয়ে ছিন ভোলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। এই যে এতকাল তিনি যা কিছু রচনা করেছিলেন সবই তিনি তুলে দিলেন। অর্থাৎ কৃষক, আমরা যদি আক্ষরিক অর্থে যাই, কৃষক তার ফসলগুলো সবই নৌকায় তুলে দিলেন। এতকাল যা তিনি ফসল উৎপাদন করেছে সবই নৌকায় তুলে দিলেন। ভাবার্থ হচ্ছে লেখক যে সাহিত্য কর্ম, নাটক, উপন্যাস যা কিছু লিখেছেন সবই তিনি থরে 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 বিথরে তুলে দিলেন। এবার তিনি কবি বা কৃষক, তিনি নিজেও নৌকায় ওঠার জন্য অনুরোধ করছেন। ঠাঁই নাই ছোট্ট সে তরি, অর্থাৎ নৌকাতে কোনো জায়গা নেই, তার ফসলে কানায় কানায় পূর্ণ হয়েছে। অর্থাৎ তিনি যে সাহিত্যকর্ম লিখেছেন সোনার ধান, অর্থাৎ সাহিত্যকর্ম, নাটক, উপন্যাস বোঝানো হয়েছে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। মাঝি কবিকে বলল যে আমার এই ছোট্ট তরিতে, ছোট নৌকাতে আর জায়গা নেই, সোনার ধান অর্থাৎ সাহিত্যকর্ম সবটুকু জায়গা ভরে গিয়েছে। তিনি নৌকা নিয়ে চলে গেলেন, আর কৃষক অর্থাৎ কবি শূন্য নদীর তীরে একাই পড়ে রইল। আমার এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একে অপরকে শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।